আজকের এই লেকচারে আমরা কোয়ালিটেটিভ কেমিস্ট্রি বা গুণগত রসায়নের দ্রাব্যতা থেকে বেশ কিছু কোশ্চেন আমরা সলভ করব। ঠিক আছে, আমরা বেশ গত কয়েকটা লেকচারে দ্রাব্যতার গুণফল এই টপিকগুলো আমরা শেষ করেছি। তো এই লেকচারে আমরা দ্রাব্যতা নিয়ে প্র্যাকটিস করব। তারপর লেকচারে আমরা দ্রাব্যতার গুণফল নিয়ে আরো বেশ কিছু প্রবলেমের সমাধান করব। তাহলে দ্রাব্যতা সংক্রান্ত প্রথম যে প্রশ্নটা আসে তা হচ্ছে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 20 গ্রাম NaCl এর সম্পৃক্ত দ্রবণকে এই দ্রবণকে বাষ্পীভূত করে 5 গ্রাম শুষ্ক NaCl পাওয়া গেল। তাহলে ওই তাপমাত্রায় অর্থাৎ এই 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওই লবণের NaCl এর দ্রাব্যতা কত? যেহেতু এখানে সম্পৃক্ত দ্রবণের ভর দেওয়া আছে 20 গ্রাম এবং যতটুকু দ্রবীভূত ছিল সেটাও কিন্তু দেওয়া আছে। আমরা এই দ্রবণকে বাষ্পীভূত করার ফলে 5 গ্রাম শুষ্ক NaCl পেয়েছি। তাহলে অবশ্যই এই ক্ষেত্রে আমাদের দ্রাব্যতার যে সূত্রটা ব্যবহার করতে হবে তা হলো solubility S সমান 100 m ডিভাইডেড বাই W মাইনাস m, অর্থাৎ উপরে দ্রব নিচে দ্রাবক। এক্ষেত্রে দ্রবের ভর কতটুকু দেওয়া আছে আমরা দেখতে পাচ্ছি 5 গ্রাম NaCl দেওয়া আছে এবং দ্রবণের ভর সম্পৃক্ত দ্রবণের ভর দেওয়া আছে 20 গ্রাম। এখন আমরা জাস্ট এখানে বসায় দিব 100 into 5 divided by 20 minus 5। তাহলে আমরা জাস্ট এটাকে ক্যালকুলেট করে বের করে ফেলবো যতটুকু আসে। আমরা যদি কাটাকাটি করি 3 5 15 আর এই ক্ষেত্রে আসবে 100। তাহলে 100 by 3 that means 33.33 গ্রাম পার 100 গ্রাম ওয়াটার। অথবা আমরা যদি এটার একক নাও দিই তাও কিন্তু সমস্যা নেই, উপরে আছে গ্রাম নিচেও গ্রাম, দুইটাই পরস্পর ক্যান্সেল আউট হয়ে যাবে। অথবা আমরা যদি দিতে চাই এত গ্রাম লাগবে 100 গ্রাম পানিকে সম্পৃক্ত করার জন্য। এই ক্ষেত্রে আমাদের দ্রাব্যতা সলিবিলিটি দেয়া আছে 50। এই ক্ষেত্রে কি কোনো একক দেওয়া আছে? একক কিন্তু নাই। যেহেতু একক নাই আমাদেরকে বুঝেই নিতে হবে দ্রাব্যতার যে সূত্রটা ব্যবহার করতে হবে তা হলো 100 m ডিভাইডেড বাই W মাইনাস m, অর্থাৎ উপরে নিচে ভর থাকাতে এর কোনো একক নাই। ওই তাপমাত্রায় 300 গ্রাম সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে কত গ্রাম দ্রব লাগবে? তার মানে সম্পৃক্ত দ্রবণের যে ভর W এটা দেওয়া আছে 300 গ্রাম আর কতটুকু দ্রব লাগবে অর্থাৎ এই ছোট হাতের mটাই আমাদেরকে বের করে দেখাতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা বসিয়ে দিব ভ্যালুগুলা। S এর ভ্যালু হচ্ছে 50 সমান 100 ইনটু এই mটাই বের করতে হবে। নিচে দেয়া আছে 300 মাইনাস m। তাহলে আমরা আর গুণ করে জাস্ট m এর ভ্যালুটা বের করে ফেলবো। তাহলে এটাই হবে আমাদের সেই অ্যান্সার, যত গ্রাম নিলে এই দ্রবণটা 300 গ্রাম দ্রবণ সম্পৃক্ত হবে। দ্রাব্যতা কি কি বিষয়ের উপর নির্ভর করে? দ্রাব্যতার নিয়ামক সমূহ ব্যাখ্যা করো। এটা কিন্তু বিগত বছরে ঢাকা ইউনিভার্সিটি অথবা বুয়েট এ কোনো একটা পরীক্ষায় এসেছিল। ঠিক আছে, তো আমরা একটু দেখে নেই। প্রথমত যে বিষয়ের উপর ডিপেন্ড করে এই দ্রবের প্রকৃতির উপর। ঠিক আছে, দ্রাব্যতার প্রথমটা ডিপেন্ড করতেছে দ্রবের প্রকৃতির উপর। যেমন দ্রব্য যদি হয় আয়নিক অথবা পোলার, আমরা জাস্ট পোলার বললেই হয়, আয়নিক অথবা পোলার, তাহলে দেখা যাবে যে এটা এক ধরনের দ্রাবকে দ্রবীভূত হয়। আবার এটা যদি নন পোলার হয় সেটা অন্য ধরনের দ্রাবকে দ্রবীভূত হবে। পানিতে আয়নিক বা পোলার যৌগসমূহ যে পরিমাণে দ্রবীভূত হবে, ও আয়নিক অথবা নন পোলার যৌগসমূহ কিন্তু সেইভাবে দ্রবীভূত হবে না। তার মানে দ্রবের প্রকৃতির উপর ডিপেন্ড করে। 2 নাম্বার দ্রাবক, সেম কথা। যদি আমরা একটা নির্দিষ্ট দ্রব্য নিয়ে চিন্তা করি যেমন NaCl, তাহলে এটা আয়নিক দ্রাবকে বেশি দ্রবীভূত হবে বা পোলার দ্রাবকে বেশি দ্রবীভূত হবে, কিন্তু নন পোলার দ্রাবকে কম দ্রবীভূত হবে। সেই জন্য আমরা বলি যে লাইক অর্থাৎ সমধর্মী, লাইক ডিসলভস লাইক, অর্থাৎ যারা সেম রয়েছে তারা তার সাথে মিলে যায় ওরকম কাউকেই ডিসলভ করবে। ঠিক আছে, মানে বন্ধুত্ব হবে যার সাথে তার মিলবে তার সাথে। এরপর চাপের উপর ডিপেন্ড করে। এই চাপ যে বিষয়টা আমরা বলতেছি এটা কিন্তু শুধুমাত্র গ্যাসীয় দ্রব্যের ক্ষেত্রেই প্রযোজ্য।
গ্যাসীয় দ্রব। এই গ্যাসীয় দ্রবের ক্ষেত্রে যদি আমরা চাপ হেরফের করি, তারতম্য করি, চাপের তারতম্য করি, সেই ক্ষেত্রে দেখা যাবে যে দ্রাব্যতারও পরিবর্তন হয়। এবং ওই ক্ষেত্রে কিন্তু আমরা হেনরির সূত্র দিয়ে এটাকে ব্যাখ্যা করি। ঠিক আছে, আমরা কি করি? হেনরির সূত্র দিয়ে এটাকে আমরা ব্যাখ্যা করি। হেনরির সূত্র দ্রাব্যতার সাথে চাপের সম্পর্ককে নির্দেশ করে। এবং সর্বশেষ তাপমাত্রা, খুবই ক্রুশিয়াল একটা বিষয়। এই হচ্ছে তাপমাত্রা, খুবই ইম্পর্টেন্ট। এই তাপমাত্রা, এটা সব ধরনের তোমার দ্রাবক, দ্রব, আমরা গ্যাসের কথা বলি, সবার ক্ষেত্রে এটা ইন্টারফেয়ার করে। তাপমাত্রা সব ক্ষেত্রেই ইন্টারফেয়ার করবে। এখন আমাদেরকে জাস্ট একটু দেখতে হবে যে দ্রাব্যতার উপর এই তাপমাত্রার প্রভাবটাকে আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারি। এই দ্রাব্যতার উপর তাপমাত্রার প্রভাব ব্যাখ্যা করার জন্য শুরুতেই দেখতে হবে, যদি আমরা কোনো একটা দ্রবকে আমরা চিন্তা করি, কোনো একটা দ্রব এবি, এটাকে যখন আমরা পানিতে দ্রবীভূত করব, তখন এই ক্ষেত্রে দুইটা ঘটনা ঘটতে পারে। এটা হচ্ছে দ্রবীভূত হয়ে যাবে, এই হচ্ছে প্লাস, এটা অ্যাকুয়াস সলিউশন হয়ে গেল, বি মাইনাস, এটাও কি একটা অ্যাকুয়াস সলিউশন হয়ে গেল। এখন যখনই দ্রবীভূত হয়, তখন আমাদের ল্যাটিস এনথালপি এবং হাইড্রেশন এনথালপির তারতম্যের কারণে কখনো কখনো এই প্রক্রিয়াটা তাপ উৎপাদী হতে পারে। যেমন এই ক্ষেত্রে কি হতে পারে, তাপ উৎপাদী যদি হয় যে নেগেটিভ, যেমন আমরা যদি চুনকে পানিতে দ্রবীভূত করি, সেক্ষেত্রে হাইড্রেশন এনথালপির মান অনেক বেশি হয়। যেমন আমরা বলতে পারবো এই যে আমাদের হাইড্রেশন এনথালপি অনেক বেশি হয় ল্যাটিস এনথালপি থেকে। ল্যাটিস এনথালপি, এই কারণে দেখা যায় যে বেশি পরিমাণে তাপ শক্তি নির্গত হয় চুনের ক্ষেত্রে, যখন চুনের পানি তৈরি করা হয়। তো এই ক্ষেত্রে আমরা জাস্ট লাসাতিলের নীতিটা চিন্তা করব। যদি এখন আমরা তাপমাত্রা বাড়াই, তাহলে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে আমরা যদি তাপমাত্রা বাড়াই, সেক্ষেত্রে কি হয়, কোন ঘটনাটা ঘটে? দেখা যাবে এটা যখন একটা সাম্যাবস্থা তৈরি করে রাখবে, তখন এটা পেছনের দিকে অগ্রসর হবে, অর্থাৎ এর দ্রাব্যতা কমে যাবে। অর্থাৎ যে সমস্ত ক্ষেত্রে তাপ উৎপাদী বিক্রিয়া হয়, অর্থাৎ তাপমাত্রা তৈরি হয়, অর্থাৎ তাপ তৈরি হয়, সেই তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে সেই তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে আমরা যদি টেম্পারেচারকে ইনক্রিজ করি, দেখা যাবে সলিবিলিটি ডিক্রিজ করবে, অর্থাৎ কমে যাবে। এবং আমরা গ্রাফটাকে এইভাবে দেখাতে পারবো যে তাপমাত্রাকে যদি আমরা এই বরাবর রাখি এবং সলিবিলিটিকে যদি আমরা ওয়াই অ্যাক্সিস বরাবর রাখি, সেক্ষেত্রে তাপমাত্রা বাড়ানোর সাথে সাথে দ্রাব্যতা কমে যাচ্ছে। আর যদি এমন হয় যে যখন একটা তাপ হারি বিক্রিয়া হয়, অর্থাৎ আমরা যখন দ্রব্যটাকে দ্রবীভূত করি, যেমন চিনিকে দ্রবীভূত করলে, অথবা ট্যাং, আমরা যেটাকে বলি বিভিন্ন ধরনের অ্যাসিড আছে, এদেরকে যখন আমরা মিশ্রিত করি, দেখা যায় কি যে দ্রবণটা অনেক ক্ষেত্রে ঠান্ডা হয়ে যায়। ঠিক আছে, যেমন সাইট্রিক অ্যাসিড বা টার্টারিক অ্যাসিড, এগুলাকে যখন আমরা মিশ্রিত করি, তখন দ্রবণটা ঠান্ডা হয়ে যায়। সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে কিন্তু উল্টা কথা, সালফিউরিক অ্যাসিড দ্রবীভূত করলে এটা গরম হয়ে যাবে। তো যাই হোক, যাদের ক্ষেত্রে দ্রবণটা ঠান্ডা হবে, অর্থাৎ এনথালপির পরিবর্তন যাদের ক্ষেত্রে পজিটিভ, তাপ হারি, তাদের ক্ষেত্রে কিন্তু আবার ঠিকই তাপমাত্রা বাড়ালে দ্রাব্যতা বাড়বে। তাছাড়া আরেকটা বিষয় থাকে, যাদের ক্ষেত্রে কেলাস পানি থাকে, যেমন সোডিয়াম সালফেট দর্শন পানি, দেখা যায় শুরুতে এদের দ্রাব্যতা বাড়ে, তারপর আবার কমে যায়। ঠিক আছে, এবং ওই তাপমাত্রাটাকে বলা হয় পরিবৃত্ত তাপমাত্রা, যে তাপমাত্রায় এই কেলাস পানিটা মুক্ত হয়ে যায়। অর্থাৎ কেলাস পানির পরিবর্তন হলেই দেখা যায় দ্রাব্যতারও পরিবর্তন হয়, এবং ওই তাপমাত্রাকে বলা হয়, এই যে টেম্পারেচারটা, এই টেম্পারেচারকে বলা হয় পরিবৃত্ত তাপমাত্রা। পরিবৃত্ত তাপমাত্রা। ঠিক আছে, অর্থাৎ এই ক্ষেত্রে দ্রাব্যতার উপর তাপমাত্রার প্রভাব ব্যাখ্যা করার জন্য শুরুতে আমরা ইকুয়েশনটা লিখব, তারপর আমরা তিনটা কেস ব্যাখ্যা করব। প্রথমত, যদি তাপ উৎপাদী হয় সেক্ষেত্রে কি হবে, যদি তারপর তাপ হারি হয় সেক্ষেত্রে কি হবে, আর যদি কেলাস পানি থাকে সেক্ষেত্রে কি হবে। জাস্ট আমি এই যোগটা লিখে দিচ্ছি। তাছাড়া আরো বহুত কিছু আছে যেগুলোর ক্ষেত্রে এরকম পরিবৃত্ত তাপমাত্রা দেখা যায়, যেমন সোডিয়াম সালফেট সাথে দশন পানি, এটার ক্ষেত্রে দেখা যাবে যে শুরুতে যখন আমরা তাপমাত্রা বাড়াবো, দ্রাব্যতা বাড়ে। হঠাৎ করে 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পরে দেখা যায় যে তাপমাত্রা দ্রাব্যতা কমতে থাকে তাপমাত্রার সাথে সাথে, কারণ ওই তাপমাত্রায় কেলাস পানিটা আলাদা হয়ে যায় এই যৌগ থেকে। আচ্ছা, তাহলে এই হচ্ছে দ্রাব্যতার উপর তাপমাত্রার প্রভাব সংক্রান্ত যে সমস্যা। এরপর আসা যাক 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা একটা সম্পৃক্ত দ্রবণ তৈরি করলাম, যার ভর ছিল 220 গ্রাম। ঠিক আছে, এখন
এটাকে আমরা উত্তপ্ত করে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিয়ে গেলাম। এখন যখনই তাপমাত্রা বাড়াবো, যদি কোনো কিছু বলা না থাকে তাপ উৎপাদী নাকি তাপ হারি, সেক্ষেত্রে ধরেই নিতে হবে যে তাপমাত্রা বাড়ালে আমাদের দ্রাব্যতা বেড়ে যাবে, অর্থাৎ দ্রবণটা অসম্পৃক্ত হয়ে যাবে। তাপমাত্রা বাড়িয়ে 20 থেকে 50 নিয়ে আমরা দ্রবণটাকে অসম্পৃক্ত করে ফেললাম। এখন এটাকে আবারও সম্পৃক্ত করতে কি পরিমাণে লবণ বা কি পরিমাণে দ্রব অ্যাড করতে হবে, এবং দেওয়া আছে 50 ডিগ্রিতে দ্রাব্যতা 25 এবং 20 ডিগ্রিতে দ্রাব্যতা 10 বা 10। তো প্রথম আমাদের যে কাজটা করতে হবে, কম তাপমাত্রায়, মানে যেটাতে যে তাপমাত্রায় দেওয়া আছে অর্থাৎ 20 ডিগ্রিতে দেওয়া আছে, আমি আবারও বলি, যে তাপমাত্রায় সম্পৃক্ত দ্রবণের ভর দেওয়া আছে সেই তাপমাত্রা নিয়ে আমরা কাজ শুরু করব। তাহলে স্টেপ 1 এ যেটা করব, 20 ডিগ্রি নিয়ে কাজ শুরু করব, 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। কারণ কি, এই তাপমাত্রায় তথ্য দেওয়া আছে। তাহলে এই তাপমাত্রায় S সমান কি হবে, যেহেতু একক নাই, 100 m ডিভাইডেড বাই W মাইনাস M। এখন আমরা একটু মানটা বসিয়ে দিই। 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সলিবিলিটি ছিল 10 সমান 100 m। এখন এই mটাই কিন্তু আমরা বের করব। 100 m ডিভাইডেড বাই W এর ভ্যালুটা দেওয়া আছে 200 গ্রাম সম্পৃক্ত দ্রবণ। তাহলে 200 মাইনাস m, তাহলে একটা শূন্য কাটাকাটি যায়, আলটিমেটলি থাকে কি, থাকে হচ্ছে 200 মাইনাস m ইকুয়ালস 10m। তাহলে এখান থেকে আমরা যেটা পাবো 11m সমান 200। সুতরাং m এর ভ্যালু কত হবে, 200 ডিভাইডেড বাই 11। 200 ডিভাইডেড বাই 11, এটা করার পর আমরা যে ভ্যালুটা পাবো সেটা হলো, সেই ভ্যালুটা হলো 18.18 গ্রাম। অর্থাৎ এই 200 গ্রাম সম্পৃক্ত দ্রবণকে যখন সম্পৃক্ত করা হয়েছিল তখন 18.18 গ্রাম দ্রব যোগ করা হয়েছিল। ঠিক আছে, এখন এই প্রথম দ্রব অর্থাৎ M1টা আমরা জেনে গেলাম। এটা হচ্ছে M1, আমরা বলে দিলাম এটা হচ্ছে M1, সব ক্ষেত্রে আমরা লিখে দিলাম M1, এটা আমরা জেনে গেলাম। তারপর আমরা 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কতটুকু দ্রব প্রয়োজন সেটা বের করব। বের করে ওটা থেকে এটা বাদ দিব, বাদ দিলেই আরো কতটুকু অ্যাড করতে হবে সেটা পাবো। এখন মজার বিষয়, আমরা কিন্তু নতুন করে লবণ যোগ করব। ঠিক আছে, মজার বিষয় এটাই যে নতুন করে লবণ যোগ করব। নতুন করে কিন্তু আমরা নতুন কোনো দ্রাবক এড করব না। তাই দ্রাবক যেহেতু সেম থাকবে, আমাদের দ্রাবকের পরিমাণটা বের করে নিতে হবে। ঠিক আছে, তাহলে 200 গ্রাম ছিল দ্রবণ, সম্পূর্ণ দ্রবণের ভর ছিল 200, আর আমরা দ্রব পেয়ে গেলাম 200 মাইনাস 18.18 গ্রাম। ঠিক আছে, তো এখান থেকে আমরা কত পেয়ে যাব, 187.82 গ্রাম। এটা কিন্তু দ্রাবক, মাথায় রাখতে হবে এটা দ্রাবক। আচ্ছা, এখন আমরা যাব 50 ডিগ্রিতে। এই 50 ডিগ্রি সেলসিয়াসে কতটুকু আমাদের দ্রব প্রয়োজন, তাহলে সেক্ষেত্রে আমরা বলবো S সমান সেম কথা 100 m, এটাকে আমরা M2 বলতেছি, ডিভাইডেড বাই W মাইনাস M। তো এই W মাইনাস M এর ভ্যালুটা কিন্তু অলরেডি আমরা জানি, এবং এটাই কত, 187.82 গ্রাম। এখন এই S2 এর ভ্যালুটা আমরা জানি যে 50 ডিগ্রিতে সলিবিলিটি হচ্ছে 25, আমরা লিখে ফেললাম 25 সমান 100 m2 ডিভাইডেড বাই 187.82। এখান থেকে আমরা বের করব m2, এবং এটা কিন্তু বেশি আসবে, এত গ্রাম। এখন আরো কতটুকু অ্যাড করতে হবে, যেহেতু m2 বড়, তো m2 মাইনাস m1 যতটুকু আসবে ততটুকু অ্যাড করলেই দেখা যাবে যে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই লবণটা সম্পৃক্ত করতে যতটুকু প্রয়োজন ততটুকু হচ্ছে এইটা। ঠিক আছে, তাহলে 6 নম্বর কোশ্চেন যেটা বলা আছে, অ্যাসিটিপিতে অক্সিজেন গ্যাসের দ্রাব্যতা 40 ppm, দ্রাব্যতা দেয়া আছে সমান 40 ppm। তাহলে এটা একটু বুঝতে হবে যে এই দ্রাব্যতা কিভাবে দেওয়া আছে। ppm যেহেতু বলা আছে, এটা কিন্তু 40
মিলিগ্রাম পার লিটার এককে দেওয়া আছে। হেনরির ধ্রুবকের মান কত? তো শুরুতে অবশ্যই হেনরির ধ্রুবকের মানটা বের করতে হবে, তারপর আমরা অন্য চাপে এই মানটা বের করব। তো মজার বিষয় কি যে এই সূত্রটা খুবই সহজ, যে কোনো একটা ক্ষেত্রে আমরা যখন দ্রাব্যতা বের করব, গ্যাসীয় ক্ষেত্রে এই দ্রাব্যতা তার উপর প্রযুক্ত চাপের সমানুপাতিক। এটাই ছিল হেনরির সূত্র। অবশ্যই টেম্পারেচারকে ফিক্সড থাকতে হবে, তাপমাত্রা স্থির, তাপমাত্রাকে স্থির রেখেই আমরা এই প্রসেসটা সম্পাদন করে থাকি। এখন যখনই এই সমানুপাতিক চিহ্ন উঠে যাবে, আসবে একটা সমানুপাতিক ধ্রুবক ইনটু পি। তো এখান থেকে আমরা সমানুপাতিক ধ্রুবক কি এর ভ্যালুটা বের করে ফেলতে পারবো, এস সলিবিলিটি ডিভাইড বাই যতটুকু প্রেসার আছে সেটা। এখন সলিবিলিটি দেওয়া আছে 40 ppm, অর্থাৎ 40 মিলিগ্রাম পার লিটার, ডিভাইডেড বাই প্রেসার কত দেওয়া আছে, এসএটিপি বলা আছে। এসএটিপি যেহেতু এটা হচ্ছে আমরা 1 atm ধরে নিতে পারি, তাই কিনা? তার মানে এত ppm বাই 1 atm, দ্যাট মিনস আমাদের এই হেনরির ধ্রুবকের মান 40 ppm পার atm। ঠিক আছে? তো যখনই আমরা কি এর মানটা পেয়ে গেলাম, তারপর কিন্তু আমাদের ইচ্ছা মতো যে কোনো চাপে আমরা এটা বের করতে পারবো। যেমন যেহেতু এক্ষেত্রে নতুন একটা প্রেসার দেওয়া আছে 5 atm, তো আমরা এবার বসিয়ে দেই 5 atm এর জন্য কত হবে। তো নতুন ভাবে আমরা যখন বের করব, s সমান কে পি, তাহলে কে এর মান আমরা জানলাম 40 ppm পার atm, এবং পি এর ভ্যালু কত দেওয়া আছে 5 atm। তো atm atm কাটাকাটি যাবে, তো 5 ইনটু 40 আসবে 200, তো 200 ppm। অর্থাৎ দেখা যাবে আমরা যখন এই চাপটাকে বাড়িয়ে দিব, তখন এই বর্ধিত চাপে 200 ppm গ্যাস এটা দ্রবীভূত করতে পারবে। আমাদেরকে অবশ্যই দেখতে হবে আমরা যে গ্যাস নিয়ে কাজ করব হেনরির সূত্রে, অবশ্যই এই গ্যাসটা পানির সাথে, অর্থাৎ দ্রাবকের সাথে কেমিক্যাল রিঅ্যাকশন করা যাবে না। এটা হচ্ছে হেনরির সূত্রের একটা সীমাবদ্ধতা, বা এটাকে আমরা একটা সাইড নোট হিসেবে লিখে দিতে পারি যে এই গ্যাসকে দ্রাবকের সাথে বিক্রিয়া করতে দেওয়া যাবে না, মানে হচ্ছে বিক্রিয়া করা যাবে না। আমরা যদি কার্বন ডাই অক্সাইড নেই, দেখা যাবে কার্বন ডাই অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে, তখন কিন্তু এই হেনরির সূত্রটা পুরোপুরি কাজ করবে না, কিছুটা ব্যতিক্রম দেখাবে। আবার আমরা যদি নাইট্রোজেন গ্যাস নেই, তার ক্ষেত্রে কিন্তু মোটামুটি ভাবে এটা খুব ভালো আসবে। সবচেয়ে ভালো হয় তখনই যখন আমরা আদর্শ গ্যাস নিয়ে এগুলা করব, নন পোলার আদর্শ গ্যাস নিয়ে, তখন এই হেনরির সূত্র খুবই ভালো কাজ করে।